আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নরেন্দ্র মোদীর ভারত যে বড় কঠিন ঠাঁই, এটা যদি এখনো না বুঝে থাকেন ট্রাম্প, তবে আগামী দিনে আরো কঠিন মূল্য চুকিয়ে এই সত্যটি তাকে বুঝতে হবে। বাণিজ্য শুল্ক বা ট্যারিফ নিয়ে গত কয়েক মাস ট্রাম্প লেজে খেলাবার চেষ্টা করছেন, ভারতকে ঝুলিয়ে রেখেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি এবং ঝুলিয়ে রেখে বুলিং চালিয়ে যাচ্ছেন, ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করছেন। বিশ্বের বেশিরভাগ দেশ তারা ট্রাম্পের এই চাপের কাছে নতি স্বীকার করেছে, ফলে ট্রাম্পের এই বুলিং পলিটিক্স সেটা ফল দিয়েছে। যাকে বলে সারেন্ডার করা, তাই করেছে অন্য দেশগুলো, বেশিরভাগ দেশই। কিন্তু ভারত বুঝিয়ে দিল যে ভারত কারো কেনা গোলাম নয়। সে যেমন আমেরিকার সঙ্গে আছে তেমনই আছে রাশিয়ার সঙ্গে। আর এক্ষেত্রে যেটা নিজের দেশের স্বার্থে বেশি কাজ দেবে সেটাই করবে ভারত। আর এই সমদূরত্ব রাখার রাজনীতি এতটাই কার্যকর যে 140 কোটি মানুষের এই বিশাল বাজারকে উপেক্ষা করার সাহস ও ক্ষমতা কারো নেই। এই দেখুন না, কয়েকদিন আগে আমেরিকা ভারত প্রতিরক্ষা চুক্তি হলো, আর সেটা দেখে ভ্লাদিমির পুতিন ভারতে ছুটে এলেন রুশ ভারত প্রতিরক্ষা ও বাণিজ্য সমেত এক গাদা চুক্তি করতে। আর এটা দেখে ট্রাম্প সাহেবের রক্তচাপ বেড়ে গেছে। এখনকার আলোচনা আমেরিকার এই রক্তচাপ বেড়ে যাওয়ার কারণ ও রুশ ভারত সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়াটা বিশ্বের ভূ রাজনীতি, বিশেষ করে এই উপমহাদেশের ভূ রাজনীতিতে কি প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়টি নিয়ে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে, তিনি ডিসেম্বর 4 এবং 5 তিনি ভারত সফরে এসছেন। এমন কয়েকটি বিষয় রয়েছে যা আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়েছে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা। মনে রাখতে হবে, পুতিনকে অভ্যর্থনা জানাবার জন্য গতকাল নয়াদিল্লির বিমানবন্দরে হাজির হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। এটা একটা বড় বার্তা দেয়। তো রুশ ভারত সম্পর্কের সবচেয়ে যে বড় উদ্বেগ হলো আমেরিকার কাছে, সেটা হলো এই প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা। অত্যাধুনিক রক্ষণাত্মক ব্যবস্থার ক্রয় করা, এবং শুধু ক্রয় করা নয়, ভারতেও সেই সমস্ত রাশিয়ান সেই সমস্ত রক্ষণাত্মক ব্যবস্থা, অস্ত্র ইত্যাদি সহ উৎপাদন করা, অর্থাৎ ভারত রুশ যৌথভাবে এইটা উৎপাদন করা, এটা হচ্ছে সব থেকে আমেরিকার উদ্বেগের বিষয়। রিপোর্ট অনুসারে মস্কো ভারতকে 5টি অতিরিক্ত S-400 ট্রায়াম্ফ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দিচ্ছে। আরো গুরুত্বপূর্ণভাবে সুখোই 57E পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের বিষয়টি, এই যুদ্ধ বিমানের সম্পূর্ণ প্রযুক্তি ভারতকে স্থানান্তর করছে, ভারতকে প্রযুক্তি দিচ্ছে রাশিয়া। আর এর মধ্যে আছে অ্যাভিওনিক্স, ইঞ্জিন, সেন্সার এবং গোপনীয় স্টেলথ উপকরণ, মানে যেটা দিয়ে বোঝা যায় এই বিমান চলাচলের ব্যাপারটা, যেটা রাডারে ধরা পড়ে না, সেই সব ব্যাপারও এর মধ্যে থাকছে। এই ধরনের চুক্তি ভারতকে উন্নত সামরিক সক্ষমতা প্রদান করবে এবং একই সাথে রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত যে রাজস্ব আয়, সেই আয় বিপুলভাবে বাড়িয়ে দেবে। S-500 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা S-400 এর থেকে আরো ওপরের, সেই ডিফেন্স সিস্টেমও আলোচনায় আছে ভারতকে দেয়ার। এই S-500 600 কিলোমিটার পর্যন্ত ব্যালিস্টিক লক্ষ্য এবং 400 কিলোমিটার পর্যন্ত বিমান, মানে ব্যালিস্টিক মিসাইলকে আটকাবে এবং 400 কিলোমিটার পর্যন্ত বিমানকে আটকে দেবে, এর ক্ষমতা আছে। দ্বিতীয় বড় উদ্বেগ যেটা আমেরিকার, সেটা হলো ভারতের রাশিয়ান তেল আমদানি বজায় রাখা।
ভারত বর্তমানে রাশিয়ার তেল আমদানিতে শীর্ষস্থানে। ট্রাম্প প্রশাসন ভারতকে এই তেল কেনাটা বন্ধ করার চাপ দিচ্ছে এই যুক্তি দিয়ে যে এভাবে টাকা পেলে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেই যুদ্ধ চালিয়ে যেতে এটা সহায়তা করছে। কিন্তু ভারত থোড়াই কেয়ার করছে এসব কথা। প্রেসিডেন্ট পুতিন যেমন স্পষ্টভাবে বলেছেন যে তিনি চান ভারত তার তেল কেনাটা অব্যাহত রাখুক রাশিয়ার কাছ থেকে, তেমনি ভারতও বলেছে আমার যেখানে সুবিধা হবে সেখানে আমি তেল কিনবো। তৃতীয়ত, রুশ ভারত বাণিজ্যে একটা বড় ভারসাম্যহীনতা রয়েছে, অর্থাৎ ভারত রাশিয়া থেকে আমদানি করে বেশি, যার বেশিটাই অস্ত্রশস্ত্রের ব্যাপার আছে, তার পরিমাণ 63.8 বিলিয়ন ডলার। আর রাশিয়াতে ভারত পণ্য রপ্তানি করে মাত্র 4.88 বিলিয়ন ডলার। তার মানে প্রায় 59 বিলিয়ন ডলারের ঘাটতি বাণিজ্য ভারতের। রাশিয়া এই ভারসাম্যহীনতা নিয়ে খুব চিন্তিত এবং ভারতীয় পণ্য, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, ওষুধপত্র, অটোমেটিভ গাড়ির যন্ত্রপাতি এবং কৃষি পণ্য সেটা ক্রয় বেশ বড় সড়ো রকম বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছে, যাতে ভারতের বাণিজ্য ঘাটতি কমে যায়। এর ফলে বাণিজ্য শুল্ক নিয়ে আমেরিকা যে বুলিগিরি চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে, সেই বুলিগিরির ক্ষমতা ভারতের আর আমেরিকার আর থাকছে না। এটা বুঝতে পেরেছে আমেরিকা, এবং যার জন্যে পুতিন চলে যাওয়ার পর দিন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে 5 তারিখে পুতিন চলে যাবেন, 5 তারিখ রাত্রে, এবং তারপরে এই 7 তারিখ নাগাদই চলে আসছেন আমেরিকা থেকে নতুন এক প্রতিনিধি দল বাণিজ্য চুক্তি, শুল্ক চুক্তি সেটাকে ফাইনালাইজ করতে। তার মানে কি বোঝা গেল? বোঝা গেল এইটাই যে চাপে না পড়লে বিড়াল গাছে ওঠে না, চাপ পেলে মানে ভয় পেলে বিড়াল গাছে উঠবে। কিন্তু এহ বাহ্য আগে কহ আর। রুশ ভারত এই যে নৈকট্য, এই নৈকট্য বিশ্ব ভূরাজনীতিতে কি প্রভাব ফেলবে? রাশিয়ার সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল ভারত, চীন অনেক দূরে চলে গেল রাশিয়া থেকে। আর আমেরিকার অবস্থা এমনই যে এই সুযোগে চীনকে যে কাছে টেনে নেবে তারও উপায় নেই। তাহলে আরো অতলে তলিয়ে যাবে আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি। চীনকে রুখতে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে এই ইন্দো প্যাসিফিকে যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড তৈরি করেছে সেটা আর কার্যকর থাকবে না। সুতরাং ভারতের কাছ থেকে কিল খেয়ে কিল হজম করা ছাড়া আমেরিকার সামনে আর কোনো রাস্তা নেই। আর এর কি প্রভাব পড়বে বাংলাদেশের ওপর? এবার সেই প্রসঙ্গে দুই কথা। ইউনুসকে নিয়ে আমেরিকা এখনো নানান খেলা খেলতে চাইছে, ঝেড়ে কাশছে না আমেরিকা। দিল্লিতে, দোহাতে খলিলুর রহমানের সঙ্গে অজিত ডোভালের বৈঠকে মার্কিন প্রতিনিধিরাও হাজির ছিলেন এবং ভারতের সঙ্গে তারা একযোগে বাংলাদেশে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছে, এমনকি ইউনুসকে সরিয়ে দিয়ে শেখ হাসিনার তত্ত্বাবধানে একটি কেয়ারটেকার সরকার গঠন ও সেই সরকারের অধীনে নির্বাচন করার যে ভারতীয় প্রস্তাব, সেই প্রস্তাবেও আমেরিকার প্রতিনিধিরা সহমত জানিয়েছে। কিন্তু আবার একই সঙ্গে ইউনুসকে রাশ টানার ব্যাপারে কিছু করছে না। ইউনুস এখন চেষ্টা করছে নির্বাচন পিছিয়ে দিতে, নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করছে, এবং ইউনুসের এখনো যে যা খুশি তাই করে যাওয়া আমেরিকা সেখান থেকে সুতো ছাড়ছে। অর্থাৎ আমেরিকার এই যে 2 নম্বরই একটা ব্যাপার, এই ব্যাপার আর মেনে নিতে রাজি নয় ভারত। বাংলাদেশে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে। মোল্লাতন্ত্র ও জঙ্গিতন্ত্র খেয়ে ফেলেছে দেশটাকে, আর দেশটাকে খেয়ে ফেললেই যে হবে তা তো নয়, আর দেরি করলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হবে। এটা হিসাব করে ভারত যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে খুব ভালোভাবেই, এবং এখন
বাংলাদেশকে সব দিক দিয়ে ঘিরে ফেলেছে। তিন দিকে তো এমনিতেই, এবং ভারতের নৌবাহিনী পর্যন্ত এখন চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগরে সেখানেও ঘেরাটোপ দিয়ে ফেলেছে। ভারত জানে বাংলাদেশের সামরিক অভিযান যদি এই মুহূর্তে চালানো হয়, আমেরিকা কিছুতেই ভারতের বিরুদ্ধে যেতে পারবে না। তাকে চুপচাপ বসে বসে দেখতে হবে ভারতের সামরিক অভিযান। এমনও হতে পারে আমেরিকা ভারতকে সমর্থন করবে সেই অভিযানে। আমেরিকার হাত আগেই বাঁধা ছিল, সেই বাঁধন আরো শক্ত করে দিল রুশ প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর এবং সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো। বলা বাহুল্য, এর পরে ট্রাম্প সাহেবের মনে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বাসনা জাগার কোনো কথাই আর ওঠে না, উঠবে না। জানা যাচ্ছে সম্প্রতি অজ্ঞাত আততায়ীদের হাতে একের পর এক মোট 31 জন বিদেশি নিহত হয়েছে ঢাকা ও চট্টগ্রামে। এদের মধ্যে 17 জন আমেরিকার সিক্রেট ইন্টেলিজেন্স বা সামরিক বিভাগের লোক। বাকি 14 জনের বেশিরভাগ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর। আবার কয়েকজন আছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তিবারাত তাস্কিলাতি বা এমআইটি সংস্থার। এতদিন পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদে আকাশ থেকে উড়ে আসতো এই আননোন গানম্যানরা। তারা এসে খতম করে দিত ওই পাকিস্তানি জঙ্গিদের যারা ভারতে নাশকতার কাজে যুক্ত। এখন সেই সেই আননোন গানম্যান আকাশ থেকে উড়ে আসতে শুরু করেছে বাংলাদেশেও। আর একের পর এক এদের অপারেশনে আমেরিকা এতটাই ভয় পেয়েছে যে ঢাকায় আর কেউ থাকতে চাইছে না, সবাই চলে যেতে চাইছে বাংলাদেশ থেকে, আর নতুন করেও কেউ আসতে চাইছে না। ট্রাম্পের মাথা থেকে বাইডেনের ভূত বিদায় নিচ্ছে খুব দ্রুত, খুব দ্রুত। এখন বাংলাদেশে ট্রাম্পের মন্ত্র কি? ভারতং শরণং গচ্ছামি, মোদিং শরণং গচ্ছামি। এই পরিস্থিতিতে রুশ ভারত বর্তমান সমঝোতা আমেরিকার বাংলাদেশ নিয়ে এই যে খেলাধুলো করছে এখনো, সেই খেলাধুলোয় দাড়ি টেনে দেবেই। কারণ সর্বনাশের অর্ধেক ভালো, এটা তো প্রবাদেই আছে। বাংলাদেশে ভারতের অপারেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর অপারেশন শেষ হতে খুব বেশি দেরি হবে না। আমেরিকা এটা বুঝেছে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে অনেকেই, ইনক্লুডিং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, বিশ্বাস করেন না যে বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন। তাদের ধারণা বোধহয় এই লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা একটা আই ওয়াশ। কিন্তু একটা মৃত মানুষকে আসলে অনেক দিন লাইফ সাপোর্টে রাখা যায় না। সর্বোচ্চ চেষ্টা করে 7 দিন হয়তো রাখা যেতে পারে, তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না। কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না। অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন, তার মানে কি ডাক্তারদের এই কথা বিশ্বাসযোগ্য না? এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স, কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন, সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল, সেটিও আসেনি। এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেনি। একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিইউ অ্যাম্বুলেন্স, সেটা তো ওয়েল মেনটেইনড হওয়ার কথা, সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না? এর কারণে আরো বেশি সন্দেহ দানা বেঁধেছে। তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না? এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির, যেহেতু কাতার থেকে অ্যাম্বুলেন্সটা আসেনি, তিনি জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলাদেশে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন, এত দীর্ঘ যাত্রা
প্লেনে করে যাওয়া তিনি সহ্য করতে পারবে কিনা, কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না, এগুলো আলাপ হয়েছে। এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে। কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রনালী থাকে, এই যে খাদ্যনালী পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয়, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই কোলোনোস্কোপি করে, যে কোনো ব্লিডিং আছে কিনা বা কোনো পলিপ আছে কিনা বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা। তো আজকে বিকেল 5টায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে। এই কোলোনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল 5টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে। তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোর্টেবল ভেন্টিলেটরে করে নিয়ে যাওয়ার কথা। সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটর করে নিয়ে যায়, আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে। এই যে কোলোনোস্কোপি করা হলো, এই পোর্টেবল ভেন্টিলেটরে করে নেওয়া হলো, এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই। আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন, সম্ভবত এটি সত্যি না, তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই 35%ই রয়ে গেছে। বরং নর অ্যাড্রেনালিন একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়, সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে। তাও মানে তার অবস্থাটা বেটার, আগের থেকে একটু ইমপ্রুভ করেছে। এবং এখন তাকে, যে আমি জানি না কোলোনোস্কোপির রেজাল্ট বা কেন কোলোনোস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা, কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল। আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা হচ্ছে, প্রকৃত ঘটনাটা আপনাদের একটু জানাই। যারা এই পর্বটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার, এবং যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটিতে মেম্বার হিসেবে জয়েন করার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।